তিন শ্রেণীর জমি এবার ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ এই তিন শ্রেণীর জমি আর কোনোভাবেই ক্রয়ও করা যাবে না, বিক্রয়ও করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই জমি বিক্রয় করতে চায় বা ক্রয় করতে চায়, তাহলে তাদের উভয়কে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর নির্দেশে ইতিমধ্যে প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে কিন্তু চিরুনি অভিযান শুরু করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় একটা ভূমি অফিসের প্রত্যেকটা ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ঘাড়ে ধাক্কা দিয়ে তাদেরকে চাকরি থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি কারণে? তারা দায়িত্বে অবহেলা করেছে, দুর্নীতি করেছে। কি কারণে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে? কারণ তারা সময় মতন অফিসে আসে না, তারা একের পর এক দুর্নীতি করে এবং ভূমি অফিসটিকে তারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। অবশেষে বর্তমান সরকারের পক্ষ থেকে যে ওয়াদা দেওয়া হয়েছিল সেটা বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে। কোনো ব্যক্তি আর দুর্নীতি করার মাধ্যমে ভূমি অফিসটিকে নিজেদের পকেট ভরার কোনো সোর্স হিসেবে আর ব্যবহার করতে পারবে না এবং তারই পরিপ্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবার কার্যকর করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি এই তিন শ্রেণীর জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এক নম্বরেই যে জমি কখনো বিক্রয় করা যাবে না সেটা হচ্ছে দলিল আছে কিন্তু নামজারি নেই। অনেক ব্যক্তি আছে মনে করে যে তার একটা দলিল যেহেতু আছে সে জমির মালিক হয়ে গেছে, সে ক্রয় করেছে, ক্রয় করার মাধ্যমে তার একটা দলিল হয়েছে, যার থেকে জমি ক্রয় করেছে তার কাছ থেকে একটা দলিল সে তৈরি করে নিয়েছে সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে। এখন এই দলিল থাকলেই তার মালিকানাটা লিগাল, কেউ আর পারবে না তার মালিকানা অবৈধ এটা প্রমাণ করতে এবং সে সারা জীবন এই শুধুমাত্র দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখতে পারবে। তো অবশেষে সে সকল ভূমি মালিকদের জন্য দুঃসংবাদ, তারা এই শুধুমাত্র দলিল ব্যবহার করে আর কোনোভাবেই কিন্তু জমির মালিকানা যেমন স্থায়ীভাবে তারা ধরে রাখতে পারবে না, এমনকি বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডও নিজের নামে যেমন ওই জমি রেকর্ড করে নিতে পারবে না, ঠিক তেমনইভাবে জমিটা বিক্রয় করতে পারবে না। কি কারণ? কারণ হচ্ছে আপনি যদি জমি বিক্রয় করতে চান তাহলে আপনি যে জমির মালিক এটা আপনাকে প্রমাণ করতে হবে। এখন জমির মালিকানা প্রমাণ করার ক্ষেত্রে দলিল আপনার কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ শতভাগ মালিকানার গ্যারান্টি বা মালিকানার প্রুফ হিসেবে ব্যবহার হয় না। এখানে দলিলের সাথে আপনার আরও দুইটা ডকুমেন্টস থাকা লাগবে। তার ভিতরে এক নম্বরে নামজারি হতে হবে। আপনার দলিলটা তো ভুয়া হতে পারে, আপনার দলিলে আপনি যে পরিমাণ জমি নামজারির জন্য আবেদন করবেন সেই পরিমাণ আপনার তো নামজারি নাও হতে পারে, কেননা আপনি যার থেকে জমি ক্রয় করেছেন সে তো ওই পরিমাণ জমির ভাগ অংশীদার নাও হতে পারে। অর্থাৎ এই বিষয়গুলো নিশ্চিত থাকার কারণেই মূলত নামজারিটা গুরুত্বপূর্ণ। নামজারিতে আপনার যে জমির পরিমাণটা আসবে সেটাই হবে আপনার নিট জমি। তাই এই ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব প্রদান করা আছে সরকারের পক্ষ থেকে। শুধুমাত্র দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি জমির মালিকানা দাবি করে তাহলে রেকর্ডের সময় তার দলিল অনুযায়ী মালিকানা দেওয়া হবে না, কারণ তার দলিলে ভুল অংশ থাকতে পারে, ভুল পরিমাণ থাকতে পারে, এমনকি দলিলটাও হয়তো বাতিল হয়ে যেতে পারে চ্যালেঞ্জের মুখে পড়ে। এজন্য অবশ্যই নামজারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নামজারির পাশাপাশি আপনাকে আবার সরকারকে খাজনা প্রদান করা লাগবে। আপনি সময় মতন গভর্নমেন্টকে খাজনা প্রদান করেছেন এটা অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ টাইমলি প্রত্যেক বছর আপনি খাজনা পরিশোধ করেছেন এবং সেই খাজনা পরিশোধের দাখিলা আপনার কাছে আসে, এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। তাই দলিলের পাশাপাশি আপনার যেমন একটি নামজারি খতিয়ান থাকতে হবে, ঠিক তেমনইভাবে আপনার খাজনা প্রদানের দাখিলাটাও সংগ্রহে থাকতে হবে। দ্বিতীয় যে কারণে আপনার জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ সেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন, তাহলে আপনার যদি বন্টননামা দলিল না থাকে তাহলেও কিন্তু আপনি ওই জমি বিক্রয় করতে পারবেন না। একেবারে ক্লিয়ার কাট কথা, পরিষ্কার কথা, সহজ ভাষায় কথাটা হচ্ছে আপনি উত্তরাধিকারী সূত্রে জমির মালিকানা লাভ করেছেন, কিন্তু ওই জমি আপনি বন্টননামা দলিল করে এখনও নিজের নামে নামজারি করে নিতে পারেননি, তাহলে আপনি কিন্তু ওই জমি বিক্রয় করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত বন্টননামা দলিল হয়ে আপনার কোন দাগে কতটুকু জমি বা কোন দাগে কোন সাইডে আপনার জমিটা এটা আপনি স্পেসিফিকলি যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওই জমির প্রকৃত মালিক বা যে জমিটা আপনি বিক্রয় করতে চাচ্ছেন এই জমিটাতে এই অংশটা সম্পূর্ণ আপনি একক মালিক এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হয়তো বলতে পারেন যে আপনি যে দাগটা ভোগ দখল করেছেন এই দাগে 20% জমি আছে এবং আপনারা 5 জন অংশীদার, তাহলে এখানে 4% করে আপনারা ভাগে পাচ্ছেন। এখন আপনি 4% বিক্রি করছেন, এখানে তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই। হ্যাঁ, এখানেও অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে আপনি যে 4% বিক্রি করছেন আপনার ওই দাগের যে কোনো একটা সাইড থেকে বিক্রয় করা লাগবে। তো এখন যে সাইড থেকে আপনি বিক্রয় করবেন ওই সাইডে মূলত
অন্য অংশীদারও তো দাবি করতে পারে যে না, উনি যেখান থেকে দাবি করে বা বিক্রয় করতে চাচ্ছে ওখানে ওনাকে দেবো না, ওখানে আমি নেব। এভাবে তো আপনাদের ভাইয়েদের ভিতরে, ভাই বোনেদের ভিতরে বা আপনাদের সহ অংশীদারদের ভিতরে একটা কন্ট্রাডিকশন তৈরি হতে পারে, একটা ফাইট হতে পারে। আর এভাবেই তো দেওয়ানি মামলাগুলোর উৎপত্তি হয়। আর এই জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ভূমি মালিককে উদ্দেশ্য করে জানানো হচ্ছে, যদি সত্যি আপনি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে ভালো কথা, আপনি আগে বন্টননামা দলিল করে নেন। আপনার সহজে অংশীদারগুলো আছে সকলের সাথে আপনি আগে ঐক্যমত্যে আসেন এবং তাদেরকে বোঝান, তাদেরকে এইভাবে বুঝিয়ে বলতে হবে যে অবশ্যই বন্টননামা দলিল করতে হবে, নতুবা আমাদের জমি আমরা ধরে রাখতে পারবো না, আমাদের জমি হাতছাড়া হয়ে যাবে। এভাবে তাদের সাথে আপনি ভালোভাবে এক জায়গায় বসে একটা পারিবারিক একটা বৈঠক করে সমঝোতা করেন। যখন আপনি বন্টনামা দলিলটা করে নেবেন তখন আপনার নামজারি করাটাও সুবিধা হয়ে যাবে, আপনি নামজারি করে নিতে পারবেন। তবে এখন যদি আপনারা এটা মনে করেন যে আপনি নামজারি করবেন পরে, আগে বাটোয়ারা দলিলটা করবেন, কিন্তু এক্ষেত্রেই তো আপনার অন্য সহ অংশীদাররা এগ্রি না, তাহলে আপনার একার কি করার আছে? সেজন্য সরকার আপনাকে সুযোগ সুবিধা দিয়েছে, আপনার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি বাটোয়ারা মামলা দায়ের করেন। আপনি বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে 6 থেকে 1 বছরের ভিতরে, অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনি মামলা নিষ্পত্তি করে নিয়ে আসেন। কোর্ট থেকে আপনার পক্ষে একটা ডিক্রি দেওয়া হবে, একটা রায় প্রদান করা হবে, এবং যে রায়টা আপনি পাবেন সেই রায়ের আলোকেই কিন্তু খুব সহজে আপনি ওই জমি নিজের নামে আপনি নামজারি করে নিতে পারবেন। তৃতীয় পর্যায়ে যে জমিটা আপনি কখনো আর বিক্রয় করতে পারবেন না সেটা হচ্ছে দখল নেই এমন জমি। অনেক ব্যক্তি আছে তাদের মালিকানার প্রমাণ হিসেবে দলিল আছে, খতিয়ান আছে, বা আপনার খাজনা প্রদানের দাখিলাটাও আছে, কিন্তু আশ্চর্য বিষয় তার কোনোভাবেই ওই জমিটা দখলে নেই। আর জমিটা দখলে না থাকার কারণে মানে ওই জমি সে বিক্রয় করতে পারবে না। যিনি ক্রয় করবেন তিনি যদি দখল ছাড়া বা দখল না দেখে শুধুমাত্র কাগজগুলো দেখে জমি ক্রয় করে, তাহলে এখানে তার বোকামি, সে ভুল করছে। পরবর্তীতে সে যখন জমিটা দখলে যাবে এবং তারপর ওখানে যাওয়ার পরে সে যদি দেখে যে দখলে অন্য কোনো ব্যক্তি আছে, তাহলে কিন্তু সে ওই জমি কোনোভাবেই মালিক সে এটা দাবি করতে পারবে না, বা যে যিনি দখলদার, যিনি দখলে আগে থেকে রয়েছে তার কাছ থেকে দখল তিনি ছিনিয়ে নিতে পারবেন না। কি করতে হবে? তাকে দখল ছিনিয়ে নিতে হলে আবার তাকে দখল উদ্ধারে মামলা করা লাগবে, বা প্রশাসনের সহায়তা নিতে হবে, আইনের আশ্রয় নিতে হবে। এই যে বিভিন্ন সমস্যার ভিতরে তিনি কেন যাবেন? তিনি তো টাকা পয়সা ব্যয় করে জমি ক্রয় করছেন, তিনি তো হালাল টাকায় জমি কিনছেন, তিনি তো মামলা কিনছেন না, তিনি তো জমি কিনছেন। তাহলে যিনি জমি কিনবেন তিনি কেন মামলা কিনবেন? আর এই জন্যই আগে যিনি জমি কিনবেন, যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন সেই জমিটার কাগজগুলো আপনি যেমন ডকুমেন্টসগুলো যেমন যাচাই করবেন, ঠিক তেমনইভাবে জমিটার দখলও তো যাচাই করবেন। যতক্ষণ পর্যন্ত জমিটার দখল আপনি সঠিকভাবে বুঝে না পাবেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে ওই জমি ক্রয় করা থেকে আপনি নিজে বিরত থাকবেন। একটি বিষয় মনে রাখতে হবে, অবশ্যই ফুললি মনে রাখতে হবে, সেটা হচ্ছে দখল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জমির মালিকানার ক্ষেত্রে। দলিল খতিয়ানও আপনার বাতিল হয়ে যেতে পারে, কিন্তু দখল বাতিল কিন্তু সর্বশেষ পর্যায়ে। তাই দখলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে দখল আগে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তাই যদি আপনি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন, আপনি জমিটা বিক্রয় করতে চান, তো যদি দেখেন যে কোনো ব্যক্তি জোরপূর্বক আপনার জমি দখল করে আসে, ইললিগালি কোনো ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে, পেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে, বা আপনার ফলসভাবে সে জমিটা দখল করে রয়েছে, আপনি তার সাথে গায়ের জোরে পারছেন না, তাহলে অনতিবিলম্বে আপনি মামলার পথ ধরেন। এমনও হতে পারে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী যেমন মামলা করতে পারেন, ঠিক তেমনইভাবে আপনি আবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমেও ওই জমিটা উদ্ধার করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারেন।